রাজগড়ের রাজা খুবই বুদ্ধিমান ছিলেন আর চালাকও ছিলেন। উনি ওনার সব রাজমহল খুব শখের সঙ্গে সুন্দর করে তৈরি করেছিলেন। রাজগড়ে উনি সব থেকে সুন্দর রাজমহল তৈরি করেছিলেন। রাজা হঠাৎ করে খুবই দুশ্চিন্তায় পড়েন, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে ওনার রাজমহলে এমন কী সমস্যার সৃষ্টি হয়েছে যার জন্য ওই মহলে কেউ থাকতে পারছে না। এত অর্থ খরচ করে আমি এই মহল তৈরি করলাম, কিন্তু ওখানে থাকতে পারছি না। এমন কি খারাপ শক্তি এই মহলে রয়েছে যা আমাদেরকে ওখানে থাকতেই দিচ্ছে না? মন্ত্রী, তুমি কিছু করো। মহারাজ, আমার মনে হয় আপনার মহলে এই সমস্যার পেছনে ভূতেদেরই হাত রয়েছে। কি করব মন্ত্রী? আমি দক্ষ কারিগরদের দিয়ে ওই মহল তৈরি করেছিলাম। এখন এইরকম আর একটা মহল তৈরি করতে পারবো না। সেই কারিগরও এখন এই স্থান ছেড়ে অন্যত্র চলে গেছে। ওই ভূত তাড়ানোর জন্য এত বড় বড় পণ্ডিতদের ডাকলাম, বড় বড় তান্ত্রিককে ডাকলাম, কিন্তু কেউই তাদের ওই মহল থেকে বার করতে পারলো না। সবাই ঠিক করে যে সাধু আর তান্ত্রিকদের ডাকা হবে। এটা হলো কাল ভৈরবের হাত থেকে পালিয়ে আসা ভূতের দল। ওদেরকে কেউ বের করতে পারবে না। কিন্তু দক্ষিণার লোভে কিছু তান্ত্রিকেরা বলল, আমরা আমাদের তন্ত্রমন্ত্রের শক্তি দিয়ে এখান থেকে ভূত তাড়িয়ে ছাড়বো। আমরা নতুন পদ্ধতি অবলম্বন করি। তান্ত্রিকদের কথা মতো পুজো অর্চনার জন্য অনেক জিনিসপত্র আনা হলো। ওনারা ওখানে গিয়ে ভূতেদের সাথে যোগাযোগ করার পদ্ধতি খুঁজতে শুরু করলো। তারপর পুজো করলো এবং মহলের 4 কোণে পেরেক পুঁতে দিল। এখন এখানে ভূত তো দূরের কথা, স্বয়ং ভূত না তো আসতে পারবে না। ঠিক আছে, দেখা যাবে আপনারা কত বড় তান্ত্রিক। যেটা আর কেউ করতে পারলো না সেটা আপনারা করে দেখাবেন। এটা কখনো হতে পারে না। মন্ত্রী, রাজাকে বলুন যে উনি এখন এই মহলে থাকতে পারেন। এখন আমি রাজ পরিবারের কোনো সদস্যকে এখানে আনার ঝুঁকি নিতে পারবো না। প্রথমে কিছুদিন আপনারাই এখানে থাকুন, আপনারা থেকে দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর রাজাকে আসার জন্য এখানে খবর দেব। কিন্তু তান্ত্রিকদের পুজোতে কোনো কিছুই ফল হলো না। রাতের সময় যখন ভূতেদের শক্তি বৃদ্ধি পেল, তখন ওরা এই তান্ত্রিকদের তুলে ছুঁড়ে ফেলতে শুরু করলো। তোমাদের নাটক এবার শেষ হবে, এখন আমাদের নাটক শুরু। চলো এদেরকে যমরাজের কাছে পাঠাই। না না, এটা হতে পারে না। তোমাদের তো এখন এখানে থাকার কথাই নয়। এই চলো চলো চলো, এখান থেকে পালাই, না হলে আর আজ তো ফিরতে পারবো না। এই একটা গিয়ে পড়লো জলের মধ্যে। আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাড়ি পৌঁছে দাও। আমি আছি তো, চেঁচাচ্ছ কেন? এর তো মনে হয় হাড় ভেঙে গেছে। হাড় তো কিছুই না, এটা তো মাথা ভাঙবো। তান্ত্রিকদের পরাজয়ের কারণে রাজা খুব ভেঙে পড়েন। উনি পরের দিন সারা রাজ্যে ঘোষণা করেন, যে আমার মহল থেকে ভূত বের করতে পারবে তাদের 5 লক্ষ টাকা উপহার দেব। অর্থের লোভে এবার অনেক বড় বড় মৌলবী, সাধু, তান্ত্রিক সবাই আসে, কিন্তু তাদের কেউ সাহায্য করতে পারে না। ওরাও ভয় পালিয়ে যায়। কিন্তু রাজা তখনও জেদ ধরে বসেছিলেন আর মন্ত্রীকে বললেন, মন্ত্রী, তুমি দেশ বিদেশে ঘোষণা করাও, যে ব্যক্তি ভূত মহল থেকে বার করতে পারবে
তাকে রাজা রাজকুমারীর সঙ্গে বিবাহ দেবেন আর অর্ধেক রাজ্যভার সঁপে দেবেন। শোনো শোনো শোনো, রাজার হুকুম, যে ব্যক্তি রাজমহল থেকে ভূত তাড়াতে পারবে তাকে রাজা রাজকুমারীর সঙ্গে বিবাহ দেবেন আর অর্ধেক রাজত্ব সঁপে দেবেন। কিন্তু কেউ আসে না নগরে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। নগরের লোকেরা মহলের আশেপাশে পর্যন্ত আসা বন্ধ করে দেয়। এমনকি মহলের পাশ থেকে যদি কেউ যেত তাকে ভূত উল্টো করে ঝুলিয়ে দিত ওখানেই। নগরের লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা এই নগর ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবেন। নগরের পঞ্চায়েত ঘরে সবাইকে ডাকা হয়। আপনাদের সবাইকে একটা জরুরি দরকার এখানে ডেকেছি। সে তো বুঝলুম, কিন্তু এত তাড়াহুড়ো করে সবাইকে ডাকার মানেটাই বা কি? কাল ভৈরবের ভূতদের কেউ বের করতে পারবে না। হ্যাঁ, ওই ভূতেরা খুব বিরক্ত করছে আজকাল। যার মরার শখ জেগেছে একমাত্র তারাই ওইখানে যাবে। সেই জন্যই আমি সবাইকে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্যই উপদেশ দেওয়ার জন্য এখানে ডাক পাঠিয়েছি। কতগুলো মাস কেটে গেল, কিন্তু ওদেরকে কেউই ওখান থেকে বের করতে পারলো না। কিন্তু কি আর করা যাবে? রাজা নিজের স্বার্থ আর নিজেকে বাঁচানোর জন্য এরকম কথা বলেছে, যাতে আমরা প্রলোভনে পড়ি। সেই সময় পঞ্চায়েত ঘরে রাজার মুন্সির ছেলে এসে পৌঁছায় আর তাদের কথা সব শুনে নেয় এবং নিজের বুদ্ধি সঠিক জায়গায় ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। মুন্সি মারা গিয়েছিল। ওনার একটা ছেলে ছিল আর বয়স্ক বিধবা বউ ছিল। বেচারা অভাবের তাড়নায় কোনো রকমে জীবন কাটাচ্ছিল। কাজের আশায় ছেলেটা প্রত্যেক দিন রাজদরবারে যেত, কিন্তু ওখানে কোনো কাজ পেত না। বেচারা মা ছেলে খিদের জ্বালায় ভুগত। এরপর একদিন যায়, দুদিন যায়, এইভাবে 3 দিন হয়। ভূতদের মহলে গেলে কিরকম হয়? ভাবতে ভাবতে ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও তাড়াতাড়ি ওঠে আর ওর মৃত বাবার কোমণ্ডল নেয়, একটা কাঠের টুকরো নেয় আর একটা চালের বস্তা নেয় এবং সেখানে পড়ে থাকা একটা চাকু ভালো করে বস্তায় ভরে নেয়। তারপর হ্যারিকে নিয়ে মাকে বলে, মা, আমি কাজে যাচ্ছি। যদি আর ফিরে না আসি তাহলে রাজদরবারে গিয়ে জিজ্ঞাসা করো যে আমার ছেলে কোথায় গেছে। তুমি খবর পেয়ে যাবে। ওর বৃদ্ধ মা কিছুই বুঝতে পারে না। কোথায় যাচ্ছিস বাবা? মাকে কোনো জবাব না দিয়ে ছেলে ওখান থেকে সোজা চলে যায় ভূতের মহলে। মহলের বাইরে বড় সড়ো ফাটক ছিল। ওখানে রাজার সেনারা পাহারা দিচ্ছিল। মুন্সির ছেলে বলে, ফাটক খুলে দাও, আমি ভূতেদের সাথে যুদ্ধ করতে এসেছি। সেনারা হাসতে থাকে। হাসালে ভাই, তোমার মতোই চেহারার ছেলে, ভূত ওদের সাথে আবার নাকি যুদ্ধ করবে? হ্যাঁ, বড় বড় তান্ত্রিকরা লেজ গুটিয়ে পালিয়েছে, এখন তুমি কি নিজের প্রাণ দিতে এসেছো? ওরা তন্ত্র মন্ত্র দিয়ে লড়েছে আর আমি বুদ্ধি দিয়ে লড়বো। যদি তোমরা দরজা না খোলো তাহলে আমি রাজাকে গিয়ে নালিশ জানাবো। সেনারা দরজা খুলে দেয়। নাও নাও, খুলে দিচ্ছি, যাও মরো। পুকুরের পাশে একটা ঠেলা গাড়ি রাখা ছিল। ওটার মধ্যে সব জিনিস রেখে মহলের দিকে ঠেলা গাড়িটা টেনে নিয়ে ও চলে যায়। মহলের ভূতেরা খুব চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু ওদের চিৎকার শুনেও ছেলেটা ভয় পায় না। কাল ভৈরব খবর পেয়েছে যে তোমরা এখানে রয়েছো।
আর আমি তোমাদের খোঁজ নিতে এখানে এসেছি। আমি মুন্সি চিত্রগুপ্তের ছেলে। ছেলেটার এই কথা শুনে হঠাৎ করে মহলে সব কিছু শান্ত হয়ে যায়। ছেলেটা ওপরে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, আমি কাল ভৈরবের আদেশে এখানে এসেছি। ওনার যে কটা ভূত পালিয়ে গেছে তারা এক্ষুনি আমার সামনে আসুক আর নিজের নিজের নাম লেখাক। যদি নাম না লেখায় তাহলে কিছুক্ষণের মধ্যেই চিত্রগুপ্তের লোক এসে ভূতেদের ওই আকাশে পুড়িয়ে মারবে। ভূতেরা খুব ভয় পেয়ে যায় এবং একে অপরের মুখ দেখতে থাকে সবাই। মুন্সির ছেলে আবার চেঁচিয়ে বলে, যে যে আমার কাছে এসে নিজের নাম লেখাবে না তাকে শাস্তি দেওয়া হবে। বেচারা ভূতেরা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ওখানে আসে। ছেলেটা সবার নাম জিজ্ঞাসা করতে থাকে। তারপর বস্তা থেকে চাকু বের করে বলে, এসো, এখন তোমাদের নাক কাটবো। ভূতেরা ভয় ভয় বলে, এই না না, এরকম করবেন না। যদি নাক কেটে যায় তাহলে আমাদের আর সম্মান থাকবে না। আমরা এইভাবে কি করে জমালয় যাব? আমার সাথে মজা করছো তোমরা? এই চিত্রগুপ্ত সব খবর পেয়ে যায়। কাল ভৈরবের আদেশে তোমাদের শাস্তি দেওয়া হবে। হয়তো তোমাদের নাক কাটা হবে, না হয় আগুনে পোড়ানো হবে। ভূতেদের মধ্যে যে সর্দার ছিল সে বলল, আপনি বরং আমাদের নাকটাই কেটে দিন, কিন্তু অন্তত বেঁচে তো থাকতে দিন। নিজেদের নাক কাটাও আর রাজার সাম্রাজ্য থেকে অনেক দূরে চলে যাও। আর যদি ফিরে আসো তাহলে ওই কাটা নাকের মধ্যে আগুন লাগিয়ে তোমাদের পুড়িয়ে ফেলা হবে। ভূতেরা খুব ভয় পেয়ে যায় আর এসে খাতায় নাম লেখায় আর নিজেদের নাক কেটে রেখে চলে যায়। মুন্সির ছেলে ওদের সবার নাক ওই বস্তার মধ্যে ভরে আর ওটা সেলাই করে নেয়। তারপর নাকে ভর্তি বস্তার বালিশ বানিয়ে ওখানে শুয়ে পড়ে। ভূতেদের ওখান থেকে তাড়িয়ে মুন্সির ছেলে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোতে থাকে। সকাল হতেই সেনারা মহল থেকে ছেলেটার মৃতদেহ বের করতে আসে। এটা মনে হচ্ছে মরে গেছে। খুব এসেছিল ভূত তাড়াতে, মনে হচ্ছে নিজেই মরে ভূত হয়ে গেছে। চলো এই রাজাকে খবর দিই। কিন্তু লোকটা তো মনে হচ্ছে আরামে ঘুমিয়ে নাক ডাকছে রে। ছেলেটা তারপর হাসতে হাসতে বলে, এখানে ভূত কোথায় যে আমাকে মারবে? ভূতেরা তো আমার বস্তায় আটকা পড়ে গেছে। যাও, রাজাকে গিয়ে খবর দাও যে উনি এখন এখানে এসে থাকতে পারেন, আর ওনাকে রাজকুমারীর সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে বলো। এই রকমটাই হয়। রাজা রাজকুমারীর সাথে ছেলেটার বিয়ে দেয় আর বলে, এই মহলে আজ থেকে তুমিই থাকবে আর রাজ্যভার সামলাবে। কিন্তু আমার খুব কৌতূহল হচ্ছে এটা জানার জন্য যে তুমি কোন মন্ত্র দিয়ে ভূতেদের তাড়ালে? বুদ্ধি দিয়ে মহারাজ, বুদ্ধি দিয়ে আমি বোকাদের থেকে জয়লাভ করেছি। আমার কাছে শুধু একটাই মন্ত্র ছিল, আর সেটা হলো বুদ্ধির মন্ত্র। রাজা রানী খুব খুশি হয় আর ছেলেটার মাকে মহলে নিয়ে আসা হয়। যেভাবে ওদের সুখের সময় ফিরে এসেছে, ভগবান করুক যেন সবার সুখের সময় এইভাবেই ফিরে আসে।